অল্প খেয়ে যান। সারহান নিবৃত দৃষ্টিতে অরিত্রিকার দিকে তাকিয়ে বলল। পরে খেয়ে নেব, সময় নেই। অরিত্রিকা বলল। আপনি যেহেতু চলে যাচ্ছেন, আমরা থেকে কি করব? আমরা চলে যাব। গাড়ির ব্যবস্থা করে দিন আমাদের। সারহানের ভ্রু কুঁচকে গেল। সে সন্দিহানী দৃষ্টিতে তাকিয়ে বলল। তুই না একটু আগে অসুস্থ ছিলি, এখন তোর অসুস্থতা ঠিক হয়ে গেছে? আমি এখন ঠিক আছি। আমায় বাসায় যাওয়ার ব্যবস্থা করে দিন। সারহান কিছু একটা ভেবে বলল, চল আমার সাথে, তোদের বাসায় রেখে তারপরে যাব। দুপুর গড়িয়ে বিকাল হয়েছে। নিশাদ হসপিটালের বেডে শুয়ে আছে। তার হাত পা ব্যান্ডেজে মোড়ানো, কপালেও ব্যান্ডেজ করা, শরীর কিছু অংশ কালশিটে পড়ে গেছে। নিশাদের কেবিন ফাঁকা। তার মা বাবা ডাক্তারের সাথে কথা বলতে গেছেন। দরজায় খট করে আওয়াজ হতে নিশাদ দরজার দিকে তাকালো। তখনই দরজা খুলে প্রবেশ করলো তার অতি পরিচিত মুখের মানুষটি। দেখা মাত্রই মুখশ্রী কঠিন বর্ণ ধারণ করলো নিশাদের। পরিচিত মুখের মানুষটি প্রবেশ করলো কেবিনে। তার মুখে ফিচেল হাসির রেখা। নিশাদ অগ্নিদৃষ্টিতে মানুষটির দিকে তাকিয়ে বলল, তুই এখানে কেন এসেছিস? মানুষটি হাসলো। হেসে এগিয়ে আসতে আসতে বলল, তুই মার খেয়ে হসপিটালে অ্যাডমিট আর আমি আসবো না? আমি তো তোর বিপদের সময় সব সময় পাশে থাকি, তাই এবারেও পাশে থাকার জন্যই এসেছি। আমার সাথে মস্করা করছিস? আরে না, তোর সাথে কি আমার বন্ধুত্বের সম্পর্ক? আমি আর তুই তো চিরশত্রু। আমার এই অবস্থার জন্য তোর হাত নেই তো? সারহান চেয়ার টেনে আয়েশি ভঙ্গিতে বসে মুখশ্রী শক্ত করে বলল, একদম ঠিক, আমি তোর এই অবস্থা করেছি। এর পরের বার আমার নজরে পড়লে কথা বলার অবস্থায়ও থাকবে না। সারহান নিজের রুমে ডিভানে বসে ল্যাপটপে কিছু কাজ করছে। সন্ধ্যার পর থেকে এতক্ষণ একটানা কাজ করে যাচ্ছে সে। সামনে ইলেকশন, কাজের চাপটা একটু বেশি। ঘাড়টা কেমন ধরে আসছে। ঘাড়ের একপাশে টনটনে ব্যথা অনুভব হচ্ছে তার। এই মুহূর্তে এক কাপ কফি হলে মন্দ হয় না। সে ল্যাপটপ বন্ধ করে দেয়ালে টাঙানো ঘড়ির দিকে তাকালো। ঘড়িতে 10:05। সারহানের ক্লান্ত শরীর। সারাদিন চারিদিকে দৌড়াদৌড়ি করতে করতে কখন সময় পার হয়ে যায় বুঝতে পারেনি সে। তার উপর আরেক ঝামেলা নিষাদ। এটাই এখন তার মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। সেদিন আরেকটু মারা উচিত ছিল, এখন যেন মন ভরছে না। সারহান আসবো? আজমল সাহেবের কণ্ঠস্বর শুনে সারহান ডিভান থেকে দাঁড়িয়ে বলল, আসুন চাচা। আজমল সাহেব সারহানের রুমে ঢুকলেন গম্ভীর মুখে। সারহান তা পরখ করলো, হয়তো কোনো বড় ঝামেলা পেতেছে, সেই কারণে এসেছেন। সারহান আজমল সাহেবকে বলল, চাচা বসুন। আজমল সাহেব বললেন, আমি বসতে আসিনি, তোমার সাথে জরুরি কথা ছিল। সারহান আজমল সাহেবের থেকে দূরত্ব বজায় রেখে দাঁড়িয়ে বলল। জি বলুন। আজমল সাহেব চোখে চশমা ঠেলে গম্ভীর মুখে জানতে চাইলেন। তুমি নিশাদকে মেরেছো? সারহান নির্লিপ্ত ভঙ্গিতে উত্তর দিল, হ্যাঁ, মেরেছি। তোমার থেকে এমনটা আশা করিনি। তুমি হয়তো ভুলে গেছো, অরিত্রিকার সাথে নিশাদের বিয়ের কথা চলছে। বিয়েটা সেদিনই হতো, কিন্তু তুমি মাঝপথে নিশাদের গাড়ি আটকে কয়েকজনকে দিয়ে পিটিয়েছো। এটা কি ধরনের অসভ্যতা? আমাদের একটা রেপুটেশন আছে, তা তুমি নিশাদের কাছে সব শেষ করে দিয়েছো। ভেবেছো এসব কারণে যদি বিয়েটা না হয় কি হবে? সারহানের মাঝে কোনো হেলদোল নেই। সে দায়সারা ভঙ্গিতে বলল, আপনি তো আমায় ভালো করে চিনেন, কোনো কারণ ছাড়া তো তাকে মারিনি। কারণ ছিল বলেই মেরেছি। এর কারণটা আপনাকে পরে বলবো, এখনো সময় আসেনি। আর অরিত্রিকার তো বিয়ে হয়ে যায়নি। ওই নিশাদের থেকে অনেক ভালো ছেলে আছে, খুঁজে দেখুন। এখন আমার মনে হচ্ছে অরিত্রিকা যেহেতু বিয়েটা করতে চায় না, এখন বিয়ে না দেওয়াই উচিত। পড়ালেখা করতে থাকুক। 18 বছর চলছে, সংসারের বুদ্ধি তার মাঝে আসেনি, সব সময় বাচ্চামো করে। আজমল সাহেব কিছুটা সময় নিশ্চুপ থেকে বললেন, ভেবে দেখবো। আজমল সাহেব আর এক মুহূর্ত দেরি না করে প্রস্থান করলেন। সারহান জোরে একটা শ্বাস ছাড়ল। সে ভেবে পায় না তার চাচা একজন শিক্ষিত মানুষের অবুজের মতো রাগ করে মেয়ে বিয়ে দেয়। এসব ভাবতে সে হাসলো খানিকটা। সবকিছু এত সহজে হয়ে গেলে গেম খেলার মজা কেউই পাবে না। অরিত্রিকা হাতে ফোন নিয়ে বসে আছে, তার মেজাজ বিগড়ে আছে। এদিকে তিশা বারবার কল করে যাচ্ছে, এতেই বিরক্ত অরিত্রিকা। ফোন তুললে শুরু হয়ে যাবে সারহানের গুণগান। সে ভেবে পায় না অন্যরা এত গুণগান করে, কিন্তু সারহানের কোনো গুণ তার চোখে পড়ছে না। তার কাছে মনে হয় শুধু সুদর্শন আর গম্ভীর মানব, যার মধ্যে কোনো ফিলিংস নেই, যন্ত্র মানব একটা। ইশরা নবনীতার পাশে বসে চিপস খাচ্ছে আর অরিত্রিকার কাণ্ড দেখছে। ইশরা এক টুকরো চিপস মুখে পুরে বলল, আমার খুব ভয় করছে। অরিত্রিকা ভ্রু কুচকে বলল। ইশরা কিছুটা এগিয়ে এসে ফিসফিসিয়ে বলল, ভুলে গেছিস আজ তোর এই না হওয়া বরকে যে হাসপাতালে দেখতে গিয়েছিলি? এটা যদি সারান ভাই জানতে পারে তোর কি হবে বুঝতে পারছিস? সাথে আমাকেও। অরিত্রিকা কথাটা শুনে মুখ বাঁকালো, তারপর বলল,
আমি কি ওনাকে ভয় পাই নাকি? ইশরা শুনে বিদ্রুপ করে হেসে বলল, শারান ভাইয়ের সামনে গেলেই তো হাঁটু কাঁপে তোর। তোর বৃষ্টির সাহস দেখে আমি অবাক হচ্ছি। শারান ভাইকে চিঠি দিল, আবার ওনার খবর নেওয়ার জন্য বারবার কল করেই যাচ্ছে। একেই বলে ভালোবাসা। অরিত্রিকা কটমট দৃষ্টিতে তাকিয়ে বলল। তুই কিন্তু বেশি বলছিস। আরো কিছু ইশরাকে বলবে এমন সময় আবারও কল এলো অরিত্রিকার ফোনে। অরিত্রিকার মেজাজ এবার তুঙ্গে। নাম্বারটা অচেনা, তার মানে নাম্বার বদলে কল দিয়েছে তিশা। সে খিচে যাওয়া মেজাজ নিয়ে কল ধরে বলল, তোকে বলেছি না আমায় কল দিবি না, তাও কল কেন দিয়েছিস? এখন আবার সারহান ভাইয়ের খবর নিতে শুরু করিস না। সন্ধ্যা থেকে সারহান ভাই করে মাথা পাগল বানিয়ে দিচ্ছিস। কি আছে রে ওই সারহান ভাইয়ের মধ্যে? হ্যাঁ, শুধু দেখতেই একটু সুন্দর, তাই এমন করে উঠে পড়ে লেগেছিস? তোর নজর লেগে সারহান ভাইয়ের পেট খারাপ হবে, আমার কথা মিলিয়ে নিস। এই চুপ করে আছিস কেন? কথা বল। তোর কথা শেষ হয়েছে নাকি এখনো বাকি আছে? থাকলে বলে ফেল। অরিত্রিকা সারহানের গম্ভীর কণ্ঠস্বর শুনে হতবিহ্বল হয়ে গেল। সে ফোনটা কান থেকে সরিয়ে সামনে উঁচিয়ে তুলে দেখলো অচেনা নাম্বার। তার মানে এটা সারহানের নাম্বার। অরিত্রিকার ভয়ে গলা শুকিয়ে গেল। এবার তার কি হবে? ইশরা অরিত্রিকাকে ঠাই হয়ে বসে থাকতে দেখে গুঁতো দিয়ে বলল, কিরে, কই হারাইছিলি? অরিত্রিকা অন্যমনস্ক ভাব নিয়ে বলে উঠল। সারহান ভাইয়ে হারিয়ে গেছি। ইশরা মুখে চিপস দিয়ে এই কথা শুনে খুব খুব করে কেসে উঠল। তার চোখ বড় বড় হয়ে গেল। এসব কি বলল অরিত্রিকা? সে কি ভুল শুনছে? ইশরা অবাক হয়ে বলল, এই তোর মাথা গেছে? কি বলছিস তুই? অরিত্রিকা নড়ে চড়ে বসলো। ভাবলো সে ইশরাকে কি বলেছে। জিভ কেটে কাতো কাতো স্বরে বলল, আরে সারহান ভাই কল করেছে আর আমি ওনাকে তিশা ভেবে উল্টাপাল্টা কথা শুনিয়েছি। এখন আমার কি হবে রে বোন? ইশরা সারহানের কথা শুনে মেকি হেসে বলল, কি আর হবে, দুই গালে 4টা থাপ্পড় খাবি। কেন কল করছে দেখ, না হলে আরো 2টা বেশিও খাইতে পারিস। অরিত্রিকা করুণ চোখে তাকালো ইশরার দিকে। ইশরা ইশারা করলো কথা বলার জন্য। অরিত্রিকা ঢোক গিলে ফোনটা কানে ধরলো। ধরতেই ভেসে আসলো সারহানের বাজখায় আওয়াজ। এতক্ষণ ধরে কথা বলে যাচ্ছি, কোনো উত্তর দিচ্ছিস না কেন? আমি শুনতে পাইনি। 5 মিনিটের মধ্যে দেখা করবি আমার সাথে। কথাটা বলেই কল কেটে দিল সারহান। অরিত্রিকা ফোন হাতে নিয়ে অসহায়ের মতো বসে রইল। সাদাত অরিত্রিকার রুমে এসে ইশরাকে মিটিমিটি হাসতে দেখলো। তার পাশে অরিত্রিকা থমথমে মুখে বসে আছে। সাদাত ভ্রুকুচকে জিজ্ঞাসা করলো, এই অরিত্রী, তোর কি হয়েছে? মুখ গোমরা করে বসে আছিস কেন? অরিত্রিকা মুখ গোমরা করে বলল, তোর ওই বজ্জাত ভাইয়ের জন্য আজ আবার আমায় অপমান করার জন্য রেখেছে। আমার কপালটাই ফাটাবাস, না হলে এত অপমান নিতে হতো না আমায়। সাদাত শুনে দাঁত কেলিয়ে হেসে বলল, এইসব বলিস না, ভাই শুনলে ওই নিশাদের সাথে বিয়ে দিয়ে এখান থেকে তাড়াবে তোকে। তোর ভাইয়ের কাজই তো এমন। আমি বলে দিলাম তোর ভাইয়ের কপালে বউ জুটবে না, দেখিস তুই। বিয়ে করলেও কয়েকদিনের মধ্যেই বউ পালাবে জানালা দিয়ে। আমার কপালে বউ জুটবে কি জুটবে না তোকে মতামত জানাতে বলেছি? কারো গম্ভীর কণ্ঠস্বর শুনে অরিত্রিকা ইশরা সাদাত দরজার দিকে তাকালো। তাকাতেই দেখলো কালো ট্রাউজার আর কালো টি শার্ট পরিহিত সারহানকে বুকে হাত গুজে তাদের দিকে ভ্রুকুচকে তাকিয়ে আছে। তিনজনে ভূত দেখার মতো চমকে উঠল। অরিত্রিকার মনে পড়লো কে যেন বলেছিল, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধে হয়। অরিত্রিকা, এবার তোর কি হবে? কেউ বাঁচাতে পারবে না এই রক্তটা মানুষটার থেকে। কাচুমাচু ভঙ্গিতে তিনজনকে তাকিয়ে থাকতে দেখে সারহান এগিয়ে আসলো। সারহান ইশরা আর সাদাতকে উদ্দেশ্য করে বলল, অরিতিকার সাথে কিছু কথা আছে, তোরা দুজন একটু বাহিরে যা। সাদাত যেন হাঁপ ছেড়ে বাঁচলো। কোনো মতে সে ক্যাবলা হাসি দিয়ে বলল, ঠিক আছে ভাই। এই ইশরা, চল। ইশরাও তড়িঘড়ি করে সাদাতের পিছু পিছু রুম থেকে বেরিয়ে গেল। অরিত্রিকার ভয়ে রক্ত শীতল হয়ে গেছে। সে চোরাচোখে সারহানকে দেখে বোঝার চেষ্টা করছে রেগে আছে কিনা। সারহান অরিত্রিকার পড়ার চেয়ার টেনে সামনাসামনি দূরত্ব রেখে বসলো। অরিত্রিকার কিছুটা পিছিয়ে বিছানায় উঠে বসলো। সারহান শান্ত কণ্ঠে শুধালো, তোকে আমার সাথে দেখা করতে বলেছিলাম, যাসনি কেন? অরিত্রিকার অন্তরাত্মা কেঁপে উঠল। সে ভীতিগ্রস্ত হয়ে বলল, যাচ্ছিলাম তো, তার আগেই আপনি এসে গেছেন। সারহান ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল। সে বলল, আমি যা জানতে চাইবো সবকিছুর উত্তর দিবি। ঠিক আছে। সারহান জিজ্ঞাসা করল, নিশাদকে দেখতে হাসপাতালে কেন গিয়েছিলি? অরিত্রিকা তো এইবার শেষ। সামনে মনে হচ্ছে জম বসে আছে। তা সে কাঁদো কাঁদো মুখ করে বলল, আমি যেতে চাইনি, আম্মু জোর করে পাঠিয়েছিল। আমি যে ওনার সাথে একটাও কথা বলিনি, চুপচাপ দাঁড়িয়েছিলাম। সারহান নিজেকে শান্ত করে বলল, আমি চাই না নিশাদের সাথে তোর বিয়ে হোক, এটা জেনে রাখ। চাচাও নিশাদের সাথে তোর বিয়ে দেবে না, তাই ওর আশেপাশে যেন তোকে না দেখি। এটাই লাস্ট ওয়ার্নিং দিলাম তোকে। অরিত্রিকা সারহানের দিকে পিটপিটিয়ে চাইল। তার কথাটা শুনে বিশ্বাস হচ্ছে না। ওই বেয়াদব ছেলের সাথে বিয়ে হবে না শুনে মনে মনে সে অনেক খুশি।
খুশিতে দু এক লাইন হিরো আলমের গান গাইলে মন্দ হয় না, তবে এখন গান গাওয়া যাবে না, গাইলেই অপমান করবে। সে খুশি হয়ে বলল, ধন্যবাদ সারহান ভাই। এত দিনে আপনি আমার মাথা থেকে ওই নিষাদের নামের প্রেতাত্মাকে নামালেন। বাপ রে, জানেন কি লুচো ওই ছেলে? হসপিটালে ড্যাব ড্যাব করে তাকিয়েছিল। আমি মুখ ভেঙচি দিয়ে অন্যদিকে তাকিয়েছিলাম। এই খুশিতে আপনাকে দোয়া করে দিলাম, জান আপনার বউ যেন জানাল দিয়ে না পালায়, আপনার সাথেই যেন সুখে থাকে। সারহান বিরক্তি প্রকাশ করে বলল। ইডিয়েট। সারহানের কথা শুনে অরিত্রিকার হাসি খুশি মুখটা চুপসে গেল। সে ভুলেই গিয়েছিল সামনে আস্ত এক বদলোক বসে আছে। এত ন্যাকামি কি করে করিস? মেয়েরা ন্যাকামো করে, জানেন না আপনি? ও, আপনি জানবেন কি করে? আপনি তো ছেলে। সারহান রুষ্ট হয়ে চেয়ার থেকে উঠে দাঁড়ালো। তার এখন মাথা খারাপ করার ইচ্ছে নেই। এখানে থাকলে নিশ্চিত তার মাথা খারাপ হয়ে যেতে পারে। সারহান রুম থেকে বেরিয়ে যেতে যেতে বলল, আমার বউ নিয়ে তোর না ভাবলেও চলবে। আমি যাকে বিয়ে করব সে অন্তত তোর মতো মাথা মোটা হবে না। অরিত্রিকার ক্ষুব্ধ হয়ে তাকালো সারহানের দিকে। সারহান রুমের বাইরে পদার্পণ করেছে, সবসময় অপমান। সে বলেই অপমান সহ্য করছে। এমন অপমান বউকে করলে দুদিনও টিকবে না। অরিত্রিকা আর এই নিয়ে ভাবলো না। সে তো খুশি, বিয়েটা হবে না। এবার তো গান গাওয়াই যায়। অরিত্রিকা গলা ছেড়ে গাইতে লাগলো। ও বেবি, কাম 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 টু বি। নয়ন তালুকদার হসপিটালের কেবিনে বসে আছেন, রাগে ফুঁসছেন তিনি। নিশাদ আধাশোয়া হয়ে বসে আছে, তার মুখ থমথমে। সে মনে মনে অনেক চিন্তিত। নয়ন তালুকদার ক্ষুব্ধ হয়ে বললেন, ওই সারহান তোমার কেবিনে ঢুকে কি দিয়ে গেল, আর তুমি কিছু করতে পারলে না? কেবিনে কেউ ছিল না, তাই কিছু বলতে পারিনি। ওই ছেলেকে বিশ্বাস নেই যদি খুন করে দিত। নয়ন তালুকদার বিরক্ত হলো এমন কথা শুনে। তিনি বললেন, সারহান তোমার পাবলিক প্লেসে কুত্তা মারা মারলো, তাও নিজেকে বাঁচাতে পারোনি। আমি ভেবে পাচ্ছি না ওই চৌধুরী বাড়ির মেয়েকে কেন তোমার বিয়ে করতে হবে। মেয়ের কি অভাব পড়েছে? নিশাদ গা গুলিয়ে হাসলো, তারপর চোখ মুখ শক্ত করে বলল, তুমিও না মামু, এটা ভেবে রাখো আমি কখনোই কোনো কাঁচা কাজ করি না। এবারও প্ল্যান মতো এগিয়েছিলাম, কিন্তু সারহান সব কিছুতে পানি ঢেলে দিল। আমার মনে হচ্ছে সারহান আমার পরিকল্পনা জেনে গেছে। সকাল 11টা বেজে 20 মিনিট। অরিত্রিকা আর ইশরা খেয়ে ডাইনিং রুমে সোফায় বসে প্ল্যান করছে আজকে বিকেলে পদ্মার পাড়ে ঘুরতে যাওয়ার জন্য। কিন্তু সমস্যা একটা, তাদের ঘুরতে নিয়ে যাওয়া মানুষ নেই। সাদাত থাকলে ভালোই হতো, 3 জন মিলে যেতে পারতো। কিন্তু ওইটা আরেক বদমাস, গার্লফ্রেন্ড নিয়ে কোথায় যে ঘুরতে গেছে কে জানে, কখন আসবে তারও কোনো ঠিক নেই। অরিত্রিকার মাঝে মাঝে সন্দেহ হয়, সারহান আর সাদাত কি নিজের ভাই নাকি? একজন সারাদিন রাজনীতির পিছে পড়ে থাকে, আরেকজন গার্লফ্রেন্ডের পিছে। এই শহরে সিঙ্গেল মানুষ পাওয়া খুবই মুশকিল। আচ্ছা, সারহান ভাইয়েরও কি গার্লফ্রেন্ড আছে? এমনটা কখনো শুনিনি। আছে কি নেই তা নিয়েও দোটানায় পড়ে যায় অরিত্রিকা। অরিত্রিকা অন্যমনস্ক হয়ে ভাবতে দেখে ইশরা বলল, এই, তুই কোথায় হারিয়ে যাস? এখন কি সারান ভাইয়ের কথা ভাবছিস? অরিত্রিকা ইশরার কথা শুনে অবাক হয়ে বলল। তুই কিভাবে বুঝলি? ইশরা সন্দিহান হয়ে বলল, এই, তোর কি হয়েছে রে? তোর মতি গতি ভালো লাগছে না। যখনই দেখি সারান ভাইকে নিয়ে ভেবেই যাস। আমি ওনাকে নিয়ে ভাবতে যাব কেন? আমি ভাবছিলাম ওনার গার্লফ্রেন্ড আছে নাকি। তোর মতি গতি ভালো লাগছে না। আজকাল দেখছি সারান ভাইকে নিয়ে বেশি ভাবছিস। আমার কাজ নেই ওই যন্ত্রমানবকে নিয়ে ভাবতে যাব? যখন সামনে পাবে তখনই অপমান করবে সে। এসব ভাবিস না আর। আমাদের নিয়ে যাবে কে তাই ভাব। হুম। অরিত্রিকা আর ইশরা চিন্তামগ্ন হয়ে ডুবে গেল ভাবনার সাগরে। কেউ কলিং বেল বাজাতেই ইশরা আর অরিত্রিকার ধ্যান ভঙ্গ হলো। এখনো বেল বাজিয়েই যাচ্ছে। অরিত্রিকা কাউকে দরজা খুলতে যেতে না দেখে নিজেই সোফা থেকে উঠে যেতে লাগলো। ইশরা অরিত্রিকাকে থামিয়ে দিয়ে বলল, আমি যাচ্ছি, তুই বস। অরিত্রিকা আর না গিয়ে আবারও বসে পড়ল। ইশরা উঠে গেল দরজা খোলার জন্য। সে সদর দরজা খুলে দিল। হেই কিউট ইউয়ারি, কেমন আছো? ইশরা সামনে দণ্ডায়মান সুদর্শন হাস্যোজ্জ্বল যুবকের মুখে কথাটা শুনে ভড়কে গেল। সে বিস্মিত চোখে ফর্মাল স্টাইলে থাকা ব্যক্তির দিকে তাকিয়ে থাকে। ইশরাকে এমন স্ট্যাচুর মতো দাঁড়িয়ে থাকতে দেখে ব্যক্তিটি বলল, এমন করে তাকিয়ে আছো কেন? আরে অরে, আমায় তুমি চিনতে পারছো না? আমি আফ্রিদি। ইশরা চোখের পলক ফেলে স্বাভাবিক হয়ে হাসার চেষ্টা করে বলল, আমি ওরই নই, ইশরা। আফ্রিদির ভ্রু কুচকে গেল। তাহলে সে কি ভুল ঠিকানায় এসেছে? কিন্তু বাড়ির নেম প্লেটে তাকিয়ে দেখলো নামটা তো ঠিকই আছে, চৌধুরী বাড়ি। সে বলল, এটা অরিত্রিকাদের বাড়ি না? অচেনা যুবকটির মুখে অরিত্রিকার নাম শুনে বুঝলো ইনি হয়তো অরিত্রিকার পরিচিত। ইশরা বলল, এটা অরিন্তিকাদের বাড়ি, আমি ওর ফুফাতো বোন হই। আফ্রিদি মাথা চুলকে হালকা হেসে বলল, ও, মাই মিস্টেক, সরি মিস। আমি ভেবেছিলাম আপনি অরিত্রিকা, তাই ভুলে বলে ফেলেছি। ইশরা সৌজন্যতা বজায় রেখে বলল, ইটস ওকে।
আমায় কি এখানেই দাঁড়িয়ে রাখার ইচ্ছে আছে নাকি মিস? ভেতরে যেতে দিবেন না? ইশরা আফ্রিদির কথা শুনে লজ্জা পেল, দরজার একপাশে দাঁড়িয়ে বলল। ভেতরে আসুন। আফ্রিদি হালকা হেসে বাড়ির ভেতরে প্রবেশ করলো। ইশরা দরজা আটকে দিয়ে আফ্রিদির পিছু পিছু অরিত্রিকার কাছে গেল। সে ভাবছে এই ছেলেটা কে, কখনো তো দেখেনি, হঠাৎ কোথায় থেকে উদয় হলো। অরিত্রিকা দরজার দিকে তাকিয়ে ইশরা আর ব্যক্তিটির কথোপকথন দেখছিল। ইশরার জন্য ভালো করে দেখতে পারেনি ব্যক্তিটির মুখ। আফ্রিদি অরিত্রিকাকে তার দিকে তাকিয়ে থাকতে দেখে এগিয়ে এসে বলল। আই এম শিওর তুমি অরি। এবার আর আমার কোনো ভুল হয়নি। অরিত্রিকা দণ্ডায়মান ব্যক্তিকে খেয়াল করে অবাক স্বরে বলল। আফ্রিদি ভাইয়া, আপনি কানাডা থেকে কবে ফিরলেন? ইশরা এসে অরিত্রিকা আর আফ্রিদির কথা শুনে বোঝার চেষ্টা করলো এটা আবার কোন জায়গা থেকে টপকে পড়া ভাই। আফ্রিদি মৃদু হেসে বলল। 2 দিন আগে এসেছি, ভাবলাম তোমাদের সাথে দেখা করে যাই। মামা মামি ইফা আসেননি? আপনি একা এসেছেন? হুম, একা এসেছি। আসলে একটা কাজের জন্য আজই আসতে হলো। কাজ না থাকলে সবার সাথে কাল আসতাম। ও, এই কে এসেছে রে? কার সাথে কথা বলছিস? সাথী বেগম রান্নাঘর থেকে আসতে আসতে বললেন। মা আফ্রিদি ভাই এসেছে। সাথী বেগম ভাইপো আসার কথা শুনে ডাইনিং রুমে আসলো। এসে দেখলো আফ্রিদি দাঁড়িয়ে আছে। সাথী বেগম আফ্রিদির সামনে এসে হেসে বলল। কেমন আছিস বাবা? কবে এসেছিস? আফ্রিদি হেসে উত্তর দিল। আলহামদুলিল্লাহ ভালো। আমি 2 দিন আগে এসেছি। তুমি কেমন আছো ফুপি? আমিও ভালো আছি। ভাই ভাবি ইফা আসেনি? না, কাল আসবে ওরা। অনেক দূর থেকে এসেছিস, বস, আমি শরবত নিয়ে আসছি। ঠিক আছে ফুপি। সাথী বেগম শরবত বানানোর উদ্দেশ্যে রান্নাঘরে গেলেন। আফ্রিদি সোফায় বসে পড়ল। ঢাকা থেকে এতটা পথ নিজে ড্রাইভিং করে আসতে সে ভীষণ ক্লান্ত হয়ে পড়েছে। ইশরার অরিত্রিকাকে দাঁড়িয়ে থাকতে দেখে আফ্রিদি বলল। আরে দাঁড়িয়ে আছো কেন তোমরা? বসো। অরিত্রিকার ইশরার হাত টেনে পাশের সোফায় বসে পড়ল। আফ্রিদি অরিত্রিকাকে শুধালো। পড়াশোনার কি খবর? শুনেছিলাম তো এবার মেডিকেলে অ্যাডমিশন দিয়েছিলে। মেডিকেলে চান্স পাইনি, সেকেন্ড টাইম দিব। আপাতত পাবলিকে অ্যাডমিশন দেব। মন খারাপ করো না, ভালো করে পড়াশোনা করো। হুম, অরিত্রিকা একটু হাসার চেষ্টা করে বলল। বুঝতে পেরেছি। সাথী বেগম অরিত্রিকাকে রান্নাঘর থেকে ডাকলেন। ঋত্বিকা, এদিকে আয় তো, শরবত নিয়ে যা। আমি শরবত নিয়ে আসছি। বলেই অরিত্রিকা উঠে রান্নাঘরে গেল। আফ্রিদি আর ইশরা চুপচাপ বসে আছে। ইশরার অস্বস্তি হচ্ছে একা, তবুও ভদ্রতার খাতিরে উঠে যেতে পারছে না। আফ্রিদি ইশরাকে চুপচাপ বসে থাকতে দেখে জিজ্ঞাসা করলো। মিস ইশরা, আপনি কোন ক্লাসে পড়েন? ইশরা অস্বস্তি নিয়ে বলল। আমি আর অরিত্রী অ্যাডমিশন দিয়েছিলাম একসাথে। কপাল খারাপ, দুজনেই চান্স পাইনি। মন খারাপ করবেন না, পড়াশোনা করুন, পরবর্তীতে চান্স পেয়ে যাবেন। ইশরা শুধু মাথা দুলিয়ে হ্যাঁ বলল। অরিত্রিকা শরবত হাতে এগিয়ে আসলো। সে টি টেবিলে শরবত আর নাস্তা ট্রেটা রেখে একটা শরবতের গ্লাস আফ্রিদির সামনে এগিয়ে দিয়ে বলল। ভাইয়া, আপনার জন্য শরবত। আফ্রিদি শরবতের গ্লাস হাতে নিয়ে বলল। ধন্যবাদ। অরিত্রিকা ইশরাকে এক গ্লাস জুস দিল। সেও এক গ্লাস জুস নিয়ে বসে পড়ল সোফায়। আফ্রিদি শরবতের চুমুক দিয়েই বলল। ফুপির হাতের শরবতের টেস্ট আগের মতোই আছে, অনেক ভালো হয়েছে। হুম, মা আসলেই ভালো শরবত বানায়। সারহান সিঁড়ি বেয়ে নামতে চোখ পড়ল সোফায় বসে থাকা তিনজনের দিকে। ফর্মাল লুকে অচেনা যুবককে দেখে ভ্রু কুচকে গেল তার। যুবকটি আর অরিত্রিকা হেসে হেসে কথা বলছে। এতে কিছুটা বিরক্ত হলো সে। সারহান কিছু একটা ভেবে কৌতূহলবশত এগিয়ে আসলো তাদের দিকে। আফ্রিদি সারহানকে আসতে দেখে অরিত্রিকাকে জিজ্ঞাসা করলো। অরে, এটা কে? চিনলাম না তো। অরিত্রিকা চোখ ঘুরিয়ে পেছনে তাকাতেই দেখতে পেল সারহানকে। সে অনেকটা অবাক হলো। আজ যন্ত্রমানব পার্টি অফিসে না গিয়ে বাড়িতে আছে। প্রতিদিন তো এই সময় বাড়িতে দেখাই মিলে না। সে আফ্রিদিকে বলল। আরে তুমি ওনাকে চেনো না? উনি সারহান ভাই, মানে আমার বড় বাবার বড় ছেলে। আফ্রিদি সোফা থেকে দাঁড়িয়ে একটু হেসে বলল। সরি, আসলে চিনতে পারিনি। ব্রো, কেমন আছো? সারহান ভদ্রতার খাতিরে গাম্ভীর্য এটাই বলল। আলহামদুলিল্লাহ ভালো। তুমি? আমিও ভালো আছি। বসো ব্রো, আমাদের সাথে নাস্তা করো। ইশরা আর অরিত্রিকা সোফা থেকে উঠে একপাশে দাঁড়ালো। সারহান আয়েশি ভঙ্গিতে সোফায় গিয়ে বসলো। আফ্রিদির মনে হলো সারহান হয়তো তাকে চিনতে পারেনি, তাই সে বসে বলল। আমায় হয়তো তুমি চিনতে পারোনি। সারহান আফ্রিদির কথা শুনে মৃদু হেসে বলল। আফ্রিদি এহসান, সন অফ ইকবাল এহসান। অরিত্রিকার মামাতো ভাই তুমি। দীর্ঘ 5 বছর যাবৎ কানাডায় ছিলে।
ওখানে পড়াশোনা শেষ করে দেশে ফিরেছো। আফ্রিদি বিস্মিত হলো সারহানের কথায়। তার বিস্ময় যেন কাটছেই না, স্তম্ভিত হয়ে রইল সে। সারহানের সাথে তার শেষ দেখা হয়েছিল 8 বছর আগে। তখনও তেমন একটা কথা হয়নি তাদের, অথচ তার সম্পূর্ণ খবর সারহান জানে। আবার মনেও রেখেছে। এতটা তুখর বুদ্ধিসম্পন্ন ব্যক্তি খুব কম দেখেছে সে। সেই তো সারহানকে ঠিকমতো চিনতে পারেনি, অথচ সারহান তাকে চিনে গেল। অরিত্রিকা আর ইশরাও একটু অবাক হয়েছে। সারহান ভাই এক দেখায় বায়োডাটা ধরিয়ে দিলেন। সারহান অরিত্রিকা আর ইশরাকে দাঁড়িয়ে থাকতে দেখে রুষ্ট গলায় বলল, মা তোদের কখন থেকে ডাকছে, অথচ তোরা যাচ্ছিস না। এক্ষুনি যেতে বললো তোদের। অরিত্রিকা সারহানের কথা শুনে অবাক হয়ে বলল, বড় আমাদের কখন ডেকেছে? আমরা তো শুনতেই পেলাম না, আর কেনই বা ডেকেছে? সারহান খিচে যাওয়া মেজাজ নিয়ে বলল। জানি না ডেকেছে কেন, শুনে আয়। অরিত্রিকা আরও ইশরা আর এক মুহূর্ত দেরি করলো না। তারা আর সেখানে না দাঁড়িয়ে দ্রুত প্রস্থান করলো। আফ্রিদিকে স্তম্ভিত হয়ে বসে থাকতে দেখে সারহান ভ্রুযুগল কুঁচকে বলল, কি হলো, আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন? আফ্রিদি একটু নড়ে চড়ে বসে নিজেকে স্বাভাবিক করে বলল, ব্রো, তুমি আমায় 8 বছর পর কিভাবে চিনলে তাই ভাবছিলাম। আর এক দেখায় আমার বায়োডাটা বলে দিলে। তুখোর বুদ্ধিমান তুমি, নিশ্চয়ই পুলিশে জব করো। সারহান ফিচেল হেসে বলল, পুলিশ হলেই কি তুখোর বুদ্ধিমত্তার মানুষ হয়, আর কেউ হয় না? হয়তো, কিন্তু সারহানের ফোন বেজে উঠে। সে আফ্রিদিকে ইশারা করলো কথা না বলার জন্য। আফ্রিদিও চুপ করে গেল। সারহান ফোনটা রিসিভ করে বলল, শারহান ইরায়াত চৌধুরী স্পিকিং। অপর পাশের ব্যক্তিটি কিছু বলতেই সারহান চোখ মুখ শক্ত করে বলল, আমি আসছি। আমার আসার আগে কোনো ঝামেলা করিস না, আমি এসে তারপর ওদের দেখছি। সারহান কথাটা বলেই কল কেটে উঠে দাঁড়ালো। সারহানকে উঠতে দেখে আফ্রিদি বলল, কোথাও যাবে ব্রো? পার্টি অফিসে যাব। আফ্রিদি অবাক হয়ে বলল। তুমি রাজনীতির সাথে যুক্ত? সারহান অবলীলায় বলল। ছাত্র জীবন থেকেই যুক্ত আছি। অরিত্রিকা গ্যারেজের সামনে দাঁড়িয়ে ইশরা, সাদাত আর আফ্রিদির জন্য অপেক্ষা করছে। এখনো আসছে না কেন? দুপুরের পর পদ্মার পাড়ে যাওয়ার প্ল্যান করেছে তারা চারজন। ইশরা যেতে চাইছিল না, কিন্তু অরিত্রিকা তাকে জোর করে নিয়ে যাচ্ছে। না যেতে চাওয়ার কারণটা আফ্রিদি ইশরার অচেনা হওয়ায় যেতে চায়নি। অরিত্রিকা এখনও একটা বিষয় নিয়ে দুপুর থেকেই ভেবে যাচ্ছে। সারহান বলেছিল তাকে আর ইশরাকে বড় মা ডাকছে, কিন্তু তারা গিয়ে তানিয়া বেগমকে বলল কেন ডাকছে। তানিয়া বেগম অবাক হয়ে বলেছিল ডাকেনি তাদের। অরিত্রিকা ভেবে পাচ্ছে না সারহান ভাই তাকে মিথ্যা বলল কেন। সে কখনো সারহানকে মিথ্যা বলতে শুনেনি। কাঠফাটা রোদ গরমে অবস্থা শোচনীয় হয়ে গেছে। তিনজন এখনো না আসে সে আর দাঁড়িয়ে থাকতে না পেরে গ্যারেজের পাশে থাকা একটা চেয়ারে বসলো। এতক্ষণ দাঁড়িয়ে থাকা যায় নাকি? বাড়ির বাহিরে গাড়ির আওয়াজ হতেই অরিত্রিকা গেটের দিকে তাকালো। এটা তো সারহান ভাইয়ের গাড়ির আওয়াজ। এত দ্রুত চলে আসলো আজ। মেন গেট দিয়ে সারহানের গাড়ি প্রবেশ করলো চৌধুরী বাড়িতে। গাড়ি এসে থামলো ঠিক গ্যারেজের সামনের দিকটায়। সারহান গাড়ির দরজা খুলে বাহিরে বেরিয়ে আসলো। অরিত্রিকা কালো শার্ট প্যান্ট, কালো ঘড়ি আর কালো জুতা পরিহিত মানুষটার দিকে সরাসরি তাকালো। এই লুকে সারহান ভাইকে অনেক সুন্দর লাগছে তো। তিশা যদি দেখতো সারহান ভাইকে এই অবস্থায় নিশ্চিত পাগলামি শুরু করে দিত। শার্ট ফোল্ড করা থাকায় হাতের কিছু অংশ দৃশ্যমান। সাদা ব্যান্ডেজের আস্তরণে হাতের তালুর অংশ মোড়ানো। তা খেয়াল করতে অরিত্রিকা আতঙ্কিত হলো। দুপুরে তো হাতে ব্যান্ডেজ ছিল না। সারহান ভাই কি অ্যাক্সিডেন্ট করেছে? আর কোথাও লাগেনি তো? তার কি হলো সে জানে না। বিচলিত ভঙ্গিতে সারহানের কাছে দৌড়ে চলে গেল। সারহান কারো পায়ের আওয়াজে শব্দ শুনে সামনের দিকে তাকালো। তাকাতেই দেখতে পেল আতঙ্কিত মুখশ্রীতে দৌড়ে আসছে অরিত্রিকা। এমন করে কেন দৌড়ে আসছে তা সারহানের মস্তিষ্ক ধরতে পারল না তখনই। অরিত্রিকা দৌড়ে সারহানের কাছে এসে সরাসরি হাত ধরে দেখতে লাগলো ক্ষতস্থানটি রক্তে ভিজে লাল হয়ে আছে। সে বিচলিত হয়ে ব্যান্ডেজের স্থান অবলোকন করতে করতে বলল, সারহান ভাই, আপনার হাতে কি হয়েছে? এইভাবে কাটলো কি করে হাতটা? আর কোথাও ব্যথা পেয়েছেন আপনি? সারহান অরিত্রিকার হঠাৎ হাত ধরাতে কিঞ্চিত অবাক হলো। সে বিস্ময় নিয়ে তাকালো অরিত্রিকার দিকে। অরিত্রিকা কখনো এমন করেনি আগেও তো সে এমন আহত অবস্থায় বাড়িতে এসেছে। তখন অরিত্রিকা দূরে দাঁড়িয়ে থাকতো, কাছে এসে দেখতো না। তবে আজ কি হলো? এই মেয়ের সরাসরি তার হাত ছোঁয়ার সাহস দেখালো। একবারও ভাবলো না যদি কিছু বলে সে। অরিত্রিকা সারহানের উত্তর না পেয়ে করুণ স্বরে বলল, কি হলো বলছেন না কেন? কিভাবে এমন হলো? নিশ্চয়ই আবার রাজনীতি নিয়ে ঝামেলা হয়েছে। এমন কেন আপনি? এত বড় হয়েছে, নিজের খেয়াল রাখেন না কেন আপনি? সারহান বিচলিত ভঙ্গিতে তার হাত দেখতে থাকা অরিত্রিকার দিকে তাকিয়ে শান্ত স্বরে প্রতি উত্তর করলো, আমার তেমন গুরুতর আঘাত লাগেনি, সামান্য লেগেছে। এতটা ভয় পাচ্ছিস কেন বলতো? আগেও তো এর থেকে বেশি আঘাত লেগেছে, তখন তো তোকে এতটা উতরা হতে দেখিনি। দূরে দূরে থেকেছিস, তবে আজ এত অশান্ত কেন তোর মন? সারহানের বলা কথাগুলো শ্রবণ হতেই যেন অরিত্রিকার হৃদস্পন্দন থমকে গেল। সেই স্তম্ভিত নয়নে সারহানের মুখ পানে তাকালো। ভাই, তোমার হাতে কি হয়েছে?
কিভাবে কাটলো? সাদাতের কণ্ঠস্বর কর্ণকুহরে প্রবেশ করতে সারহান পাশে এগিয়ে আসা সাদাতের দিকে তাকালো। দেখলো সাদাত উদ্বিগ্ন হয়ে তার হাতের দিকে তাকিয়ে আছে। অরিত্রিকা যেন অন্য কোথাও হারিয়ে গিয়েছিল। তার সাদাতের কণ্ঠস্বর শুনে খেয়াল করলো সে সারহানের হাত ধরে আছে। এতেই যেন লজ্জায় আড়ষ্ট হলো সে। লজ্জায় যেন ঘিরে ধরেছে থাকে। সে দ্রুততার সহিত সারহানের হাত ছেড়ে দিল। সারহান অরিত্রিকা হাত ছেড়ে দিতে স্বাভাবিক স্বরে হাতের দিকে তাকিয়ে সাদাতকে বলল, তেমন কিছু হয়নি, একজন আমায় আঘাত করতে এসেছিল, তাকে একটু শিক্ষা দিতে গিয়ে কেটে গেছে। সাদাত চিন্তিত স্বরে বলল, ভাই, তুমি একটু সাবধানে থেকো। রাজনীতি করতে গিয়ে অনেক শত্রুই তো হয়েছে তোমার। নিশ্চয়ই তাদের সাথে ঝামেলা হয়েছে আবার। মাকে কিছু বলিস না, মা আমায় নিয়ে অনেক চিন্তায় থাকে। ঠিক আছে, বলবো না। সাদাত এই বিষয়ে আর কিছু বলল না। এমন ঘটনার সাথে তারা সকলে পরিচিত। সারহান অরিত্রিকা সাদাতকে পরিপাটি অবস্থায় দেখে ভ্রু কুঁচকে বলল, তোরা কোথাও যাচ্ছিস? হুম, পদ্মার পাড়ে যাব। একা যাচ্ছিস? তোদের তো বলেছিলাম সামনে ইলেকশন, একা বের না হতে। ভাই, আমাদের সাথে আফ্রিদি ভাই যাবে? সারহান আফ্রিদির কথা শুনে কিছুটা চিন্তিত হলো। আফ্রিদিকে সে 8 বছর আগে দেখেছে। তারা তেমন পরিচিতও নয়। অরিত্রিকা যাচ্ছে, তাহলে নিশ্চয়ই ইশরাও যাবে। ছেলেটাকে দেখে তার মন্দ মনে হয়নি, তবুও কোথাও কিছুটা কিন্তু রয়েছে। সারহান অরিত্রিকার দিকে তাকিয়ে কিছুক্ষণ মৌন থেকে বলে উঠল, সাবধানে যাবি, অরিত্রিকা আর ইশরাকে দেখে রাখিস। ঠিক আছে ভাই। আফ্রিদি গাড়ি নিতে আসতে সারহানকে গ্যারেজের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে উচ্ছ্বসিত হয়ে বলল, আরে ব্রো, তুমি চলে এসেছো? চলো আমাদের সাথে, একসাথে অনেক মজা হবে। সারহান আফ্রিদির কথা শুনে বলল, আমার সময় হবে না, তোমরা যাও। ওদের নিয়ে যাচ্ছ, সাবধানে গাড়ি চালাবে। দেখে রেখো, সামনে ইলেকশন, বুঝতেই তো পারছো, উত্তপ্ত পরিস্থিতি চারদিকে। আফ্রিদি সারহানের হাতের ব্যান্ডেজ খেয়াল করে আতঙ্কগ্রস্ত হয়ে বলল, ঠিক আছে ব্রো, এই নিয়ে চিন্তা করো না। কিন্তু তোমার হাতে কি হয়েছে? সারহান হাত উঠিয়ে পর্যবেক্ষণ করে বলল, একটু কেটে গেছে, চিন্তা করো না, সাবধানে যেও। অরিত্রিকা এখন ঘুরতে যেতে ইচ্ছা করছে। সারহানের হাতের এমন অবস্থা দেখে তার মনটাই খারাপ হয়ে গেছে। এর আগেও এমন অনেকবার আহত হয়ে এসেছে বাড়িতে। তখন সারহানের থেকে অনেকটা দূরত্ব বজায় রেখে চলতো, কথাও বলতো না। আহত অবস্থায় দেখলে দূর থেকে দেখতো, কাছে যাওয়ার সাহস তার হয়নি। তবে আজ তার কি হয়েছিল নিজেও জানে না। হাত ছোঁয়ার সাহস দেখিয়েছে সে। সারহান ভাই যদি এটা নিয়ে কিছু বলে তখন কি হবে? আবারও অপমান করবে? তার ভালো লাগছে না এসব। সারহান আর আফ্রিদির কথোপকথনের মাঝে অরিত্রিকা বলে উঠল, আমি যাব না ঘুরতে। অরিত্রিকার কথা শুনে সারহান সতৃষ্ণ দৃষ্টিতে তাকালো অরিত্রিকার দিকে। অরিত্রিকার মুখশ্রী মলিন হয়ে আছে, দৃষ্টি নিচু। সাদাত আশ্চর্যিত হয়ে বলল, তুই দুপুর থেকে যাওয়ার জন্য নাচতেছিলি, এখন যাবি না কেন? আমার শরীরটা ভালো লাগছে না, তোরা গিয়ে ঘুরে আয়। আফ্রিদিও সাদাতের সাথে তাল মিলিয়ে বলল, হুম, অরি, তুমি তো অনেক এক্সাইটেড ছিলে, এখন যেতে চাইছো না? তোমার ফুফাতো বোনও তো যাবে আমাদের সাথে। তুমি যদি না যাও বিষয়টা খারাপ দেখায়। সারহানের মনে হলো অরিত্রিকা মিথ্যা বলছে। সে গম্ভীর স্বরে জানতে চাইল, কি হয়েছে তোর? আমি তো দেখতে পাচ্ছি তুই সুস্থ আছিস, যেতে কেন যাচ্ছিস না? অরিত্রিকা সারহানের দিকে তাকিয়ে দৃষ্টি ফেললো হাতের ব্যান্ডেজের দিকে। দৃষ্টি সেখানে স্থির রেখে ধীরে বলল, শরীরটা দুর্বল লাগছে, আমি যেতে পারবো না। সারহান অরিত্রিকার দৃষ্টি অনুসরণ করে নিজের হাতের দিকে তাকালো। রক্তে জবজবে হয়ে গেছে স্থানটি। অরিত্রিকা শুকনো মুখে পুরুষালী বলিষ্ঠ হাতে রক্তে রঞ্জিত স্থানটি অবলোকন করতে ব্যস্ত। সারহানের তীক্ষ্ণ মস্তিষ্ক সহজেই কারণটা ধরে ফেললো। সে বুঝলো তার হাতের এমন অবস্থা দেখে অরিত্রিকার খারাপ লাগছে, এজন্য হয়তো যেতে চাইছে না। অরিত্রিকার এহেন ব্যবহারে অতীব আশ্চর্য হচ্ছে সে। মেয়েটার আজ কি হলো? এমন আজব ব্যবহার কেন করছে? টিনেজার মেয়েদের মনে কখন কি চলে বোঝা মুশকিল। সে অরিত্রিকাকে আদেশটা কণ্ঠে বলল, ঘুরে আয়, মাইন্ড ফ্রেশ হবে। এরপরে কিন্তু এমন সুযোগ পাবি না। কিছুদিন পর অ্যাডমিশন ভুলে গেছিস? অরিত্রিকা সারহানের চোখের দিকে সরাসরি দৃষ্টি ফেললো। সারহান ইশারা করলো যাওয়ার জন্য। অরিত্রিকা আর অমান্য করলো না। এবার সে মুখ গোমরা করে বলল, ঠিক আছে, আমি যাব। সারহান অরিত্রিকাকে বলল, আমি ভেতরে যাচ্ছি, কোনো সমস্যা হলে কল দিস। অরিত্রিকা শুধু মাথা নাড়লো, মানে ঠিক আছে। সারহান আর সেখানে দাঁড়িয়ে না থেকে ব্যস্ত ভঙ্গিতে প্রস্থান করলো। নিশাদ মাত্রই পানির গ্লাসটা হাতে নিয়েছিল খাওয়ার জন্য। সেই সময় বাবার মুখে বিয়ে ভাঙার কথা শুনে রাগে জিদ্দে হাতে থাকা পানির গ্লাস মেঝেতে আছড়ে ফেললো। গ্লাসটি ভেঙে কাছে টুকরাগুলো পুরো মেঝে ছড়িয়ে পড়েছে। মেঝে পানিতে ভেসে গেল। হামিদ সাহেব ছেলের হঠাৎ এহেন কাণ্ডে হকচকিয়ে গেলেন। তিনি স্তব্ধ হয়ে নিশাদের রুমের একপাশে দাঁড়ালেন। নিশাদ বিছানায় বসে ফুঁসছে।
তার রাগে শরীর থরথর করে কাঁপছে। আজমল চৌধুরীকে পেলে এই মুহূর্তে খুন করতো সে। তার আগে খুন করতো সারহানকে। সে সুস্থ থাকলে এতক্ষণে চৌধুরী বাড়িতে গিয়ে তাণ্ডব চালাতো। তার প্ল্যানে এভাবে শেষ মুহূর্তে তছনছ করে দিবে এটা তার ভাবনার বাহিরে ছিল। আর অরিত্রিকাকে তো এত সহজে সে ছাড়বে না। কিশোরী মেয়েটিকে কি এত সহজে ভোলা সম্ভব? না, সম্ভব নয়, আর কখনো ভুলতেও পারবে না সে। চৌধুরীদের নিঃস্ব করাই তার আর নয়ন তালুকদারের মূল উদ্দেশ্য। সেই গুটি হিসেবে অরিত্রিকাকে টার্গেট করে চৌধুরী বাড়িতে প্রবেশ করতে চেয়েছিল সে। অরিত্রিকাকে প্রথম দেখেছিল রাজশাহী কলেজের পদ্মপুকুরের সিঁড়িতে বসে থাকা অবস্থায়। তখন অরিত্রিকা রাজশাহী কলেজের ইন্টার প্রথম বর্ষের শিক্ষার্থী। প্রথম দেখাতেই ভালো লেগেছিল তার। ভুলে বসেছিল প্রতিশোধ স্পৃহা। সেই হাস্যরত বাচ্চা মেয়েটি মায়াবী চেহারা আজও ভুলতে পারেনি সে। অরিত্রিকাকে বিয়ে করে নিজের করে পেতে চেয়েছিল, আর চৌধুরীদের ধ্বংসের পথ সুগম করতে চেয়েছিল। কিন্তু সারহানের জন্য সবকিছু এলোমেলো হয়ে গেছে। নিষাদ অগ্নিশর্মা হয়ে আওড়ালো। তোমাকে যখন একবার মন থেকে চেয়েছি, যত বাধা বিপত্তি আসুক না কেন আমি তোমাকে নিজের করে নিব অরিত্রিকা। তোমাকে পেতে যতটা নিচে নামতে হয় নামবো, তবুও তোমায় আমিই বিয়ে করব। আর এই চৌধুরী বাড়ির সকলকে পথে নামিয়ে আনবো। সানকে যতদিন আমার সামনে হাত জোর করে ভিক্ষা না চাইতে দেখেছি, ততদিনে আমার শান্তি নেই। কাউন্টডাউন শুরু হয়ে গেছে। পথে ফকির হওয়ার জন্য রেডি কর সবাই। নিষাদের মা কিছু পড়ে যাওয়া শব্দ শুনে দৌড়ে নিষাদের রুমে আসলেন। এসেই দেখতে পেলেন অজস্র কাচের টুকরোর অংশবিশেষ। তিনি আটকে উঠে হামিদ সাহেবকে বললেন, গ্লাস ভাঙলো কি করে? হঠাৎ রাগলো কেন গো? হামিদ সাহেব কিছুটা বিরক্ত হয়ে বললেন, নোঙর পদ্মার পার সংলগ্ন স্থানে অবস্থিত রেস্টুরেন্টের নাম। এখানকার সুন্দর পরিবেশ মন ভালো করার জন্য যথেষ্ট। নোঙরে আফ্রিদি, ইশরা, সাদাত আর অরিত্রিকা এসেছে রাতের খাবার খেতে। পুরো স্থানটি ঘুরতে ঘুরতে তারা সকলেই ক্লান্ত। অরিত্রিকা নিশ্চল দৃষ্টি ফেলে রেস্টুরেন্টের বাইরে থাকা কিছু মানুষের চলাচল দেখছে। সে আজকে পুরো বিকেলটা অন্যমনস্ক হয়েছিল, মন ভার হয়েছিল কোনো কারণে। সাদাত, ইশরা আর আফ্রিদি নিজেদের মতো আনন্দ করলে অরিত্রিকা নিশ্চুপ হয়েছিল। নিজের এমন ব্যবহারের সাথে সে অপরিচিত। আগে তো তার এমন হয়নি, তবে আজ কেন এমন হচ্ছে সে বুঝতে পারছে। সারহানের হাত ধরা তার উচিত হয়নি। এসব ভাবতেই অস্বস্তি যেন জেকে ধরেছে তাকে। সে ভেবে রেখেছে এই কারণের জন্য সারহানের কাছে ক্ষমা চাইবে এখান থেকে গিয়ে। সারহানের হাতের ক্ষত দেখে সে উদ্বিগ্ন হয়েছিল, মনুষ্য মন বিচলিত হয়েছিল। না, আর ভাবতে পারছে না সে। আফ্রিদি অপেক্ষা করছে খাবারের জন্য। সাদাত এক মনে ফোন স্ক্রল করছে। ইশরা বোবা প্রাণীর ন্যায় বসে আছে। সে বারবার অরিত্রিকার দিকে তাকাচ্ছে। অরিত্রিকা গভীর ভাবনায় বিভোর। সে খেয়াল করেছে অরিত্রিকা আজ কোনো কিছু নিয়ে গভীর চিন্তায় মগ্ন রয়েছে। সে কয়েকবার জিজ্ঞাসা করেছিল কি হয়েছে। অরিত্রিকা বিষয়টা এড়িয়ে গিয়েছে। সাদাত ফোন স্ক্রল করতে করতে হঠাৎই ফোন বেজে উঠল তার। ফোন স্ক্রিনে সারহানের নাম জলজল করে ভেসে উঠেছে। সে আর দেরি না করে দ্রুত কল রিসিভ করলো। সাদাত বলল, হ্যালো ভাই। তোরা এখন কোথায় আছিস? আমরা নোঙরে আছি, সকলে মিলে ডিনার করব, খাবারের জন্য অপেক্ষা করছি। সাদাত কথা বলা শেষ করতে সারহান কল কেটে দিল। সাদাত এতে একটু অবাক হলো না, কারণ সারহানের এমন উদ্ভট আচরণের সাথে পরিচিত অনেক আগে থেকে। আফ্রিদি সাদাতকে ফোনে কথা বলতে দেখে বলল, তোমার ব্রো কল দিয়েছিল নিশ্চয়ই। সাদাত একটু হেসে বলল, ভাই কল দিয়েছিল। অরিত্রিকা সাদাতের কথা শুনে কিছু একটা মনে পড়ল। সে তার পার্স হতে ফোন বের করলো। তখনই কল লিস্ট ঘেটে কাঙ্ক্ষিত নাম্বারটি বের করলো। মেসেজ লিখতে গিয়েও থেমে গেল। মেসেজ পাঠানো কি ঠিক হবে যদি মাইন্ড করে? সে ফোনের স্ক্রিনের দিকে একধানে তাকিয়ে রইল। অরিত্রিকা তার পাশে কারো বসার অস্তিত্ব বুঝতে পারল তখনই। ঘ্রাণেন্দ্রিয়ে পরিচিত সুগন্ধি প্রবেশ করতে এসে ঘাড় ঘুরিয়ে ব্যক্তিটির দিকে বিস্ময়ে নির্বাক হয়ে তাকালো। আকস্মিক ব্যক্তিটিকে সে এখানে আশা করেনি। সারহান অরিত্রিকাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে বিরক্তি নিয়ে বলল, এমন হাঁ করে তাকিয়ে আছিস কেন? আগে কখনো দেখিসনি? অরিত্রিকা নেত্রপল্লব ঝাপটে বলল, আপনি তো আগে কখনো আমাদের সাথে আসেননি, আজই প্রথম। সারহান বিরক্তিসূচক কথা আউড়ে বলল, তুই কি চাইছিস আমি চলে যাই? আমি কি আপনাকে যেতে বলেছি? থাকুন বলেই অরিত্রিকা অন্যদিকে তাকালো। সারহান সামনের দিকে তাকিয়ে দেখলো সাদাত তার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। সারহান তা দেখে বলল, এমন ইডিয়েটের মতো আমার দিকে তাকিয়ে থাকবি না। সাদাত সারহানের কথা শুনে নড়ে চড়ে বসলো, ঠোঁট ভিজিয়ে বলল, এদিকটায় কাজে এসেছিলাম তাই এসেছি। আফ্রিদি খুশি হয়ে বলল, তুমি আমাদের সাথে ডিনারে জয়েন করবে, এতেই ভালো লাগলো আমার। সারহান ভদ্রতা সূচক হাসলো শুধু। আর চোখে সারহানের মৃদু হাসি দেখে অরিত্রিকা ভাবলো তার সাথে কথা বললেই তো মুখ গোমরা করে থাকে, আর এখন হাসছে। বিকেলের আচরণের জন্য আমি খুবই দুঃখিত সারহান ভাই। মৃদু স্বরে ভেসে আসা মেয়েলি কণ্ঠস্বর শুনে সারহান হাঁটা থামিয়ে অরিত্রিকার দিকে তাকালো। সে ভ্রু কুচকে জিজ্ঞাসা করল,
হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।